হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান শ্রেয়া। এই তো আপনার মেয়ের সেন্স ফিরেছে। তিনার কথা বাবা আমার কাছে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন আমি ঠিক আছি কি না। বাবার কথা শুনে আমি কিছুটা আহ্লাদি হয়ে যাই। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে আহ্লাদের হয়। বাবার কথা শুনে মা চিপিয়ে চিপিয়ে বলে ওঠে, কয়েকটা থাপ্পড় না দিয়ে উনি গিয়ে আহ্লাদ করছে মেয়েকে। তোমারই আদরে মেয়েটা এত আশকারা পেয়েছে, যদি আজকে ওর কিছু হয়ে যেত বলেই বিলাপ শুরু করেন। মার কথায় বাবা বিরক্তি নিয়ে বলে ওঠে, আহ নীলা, দেখতে পারছো মেয়েটা অসুস্থ, তোমার জন্য মেয়েটা আজকে অসুস্থ হয়েছে। বাবার কথা শুনে মা কেঁদে ওঠে, হ্যাঁ এখন সব দোষ আমার। জিজ্ঞেস করো তোমার ঘাড় তেরা মেয়েকে আমার একটা কথা সে শুনি কিনা। রাদীপ ভাই বিরক্তি নিয়ে মাকে বলে যাতে এখন আর বকাবকি না করে। রাদীপ ভাইয়ের কথা শুনে মা তেলে বেগুনে জ্বলে ওঠে, তুই চুপ থাক, তোকে বলেছিলাম ওকে গিয়ে নিয়ে আসতে। সবগুলো হয়েছে ঘাড়তেরা, আর বড়টা তো সেই সকা। আদিবা চৌধুরী, মেজো থাম তো এইবার, মেয়েটা অসুস্থ, আগে সুস্থ হোক তারপরে ইচ্ছে মতো বকিস। আমজাদ চৌধুরী, ডাক্তার এখন আর কোনো সমস্যা হবে না তো? ডাক্তার, না চেয়ারম্যান সাহেব, ভয় পাওয়ার কিছু নেই, আপনার মেয়ে একদম ঠিক আছে। শুধু ঠিক মতো খাবার না খাওয়ার কারণে আর অতিরিক্ত ভেজার ফলে জ্ঞান হারিয়েছে। এই ওষুধগুলো ঠিক মতো খেলে আশা করি সুস্থ হয়ে যাবে। বলে ডাক্তার উঠে চলে যায়, আর তাকে এগিয়ে দিতে বাবাও যায়। মাথাটা খুব ভার হয়ে আছে আমার, তার উপর দুই চোখ একজনকে খুঁজতে ব্যস্ত। খুব অবাক হলাম, সাথে খারাপও লাগতে শুরু করলো। আমার রুমে সবাই উপস্থিত থাকলেও শুধু একজন বাদে, সে হলো জেফিল ভাই। তাকে কোথাও দেখতে পেলাম না। কি পাষাণ লোক তিনি, আমার অসুস্থতার কথা শুনেও একটিবার আমাকে দেখতে এলেন না। অবশ্য আসবেন কেন, তিনি তো আমাকে সহ্য করতে পারেন না। ভাবতেই খুব কান্না পেল। সত্যি তাকে নিয়ে ভাবা নিতান্তই আমার বোকামি। ঘরে সবাই চলে যেতেই দেখতে পেলাম ইরা দরজার আড়ালে কাঁদো কাঁদো ফেস নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি দেখেও না দেখার ভান করলাম। আমার মনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। শ্রেয়া, রাদীপ ভাই, আমি বাসায় এলাম কিভাবে, আর ওই লোকটা কোথায়? ফের কথা শুনে রাদীপ অবাক হওয়ার সুরে বলে ওঠে, কোন লোক? তুই কার কথা বলছিস শ্রেয়া? বিরক্তি নিয়ে শ্রেয়া বলে ওঠে, আরে ওই লোকটা যে আমাকে বাঁচিয়েছিল, তারপর আমি তার কোলে জ্ঞান হারিয়েছিলাম। শ্রেয়ার কথা শুনে রাদীপ ভাইয়া ভাবলেশীন ভাবে বলে ওঠে, আমার মনে হয় জটের ঘরে আবল তাবল বলছিস। কোনো লোক তোকে বাঁচায়নি, বরং তোর আসতে দেরি হচ্ছে বলে মেজো কাকি আমাকে তোর কলেজে পাঠিয়েছিল। তোকে আনতে গিয়ে দেখি ক্যাম্পাসের এই বৃষ্টির মধ্যে তুই জ্ঞান হারিয়ে পড়ে আছিস। রাদীপ ভাইয়ের কথা শুনে আমি রীতিমতো ইতস্ত হয়ে গেলাম। অবাক হওয়ার কণ্ঠে বলে উঠলাম, কি? আমি তো কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর কিছু ছেলে আমাকে পুরো কথা শেষ করতে না দিয়ে ভাইয়া আমাকে ধমকের সুরে বলে ওঠে, শ্রেয়া, এক কথা বারবার কেন বলিস? আমার কথা বিশ্বাস না হলে মেজো কাকিকে জিজ্ঞেস কর। শ্রেয়া, কিন্তু রাদীপ ভাই। কোনো কিন্তু না, চুপচাপ ঘুমিয়ে পড়, আমি খাবার নিয়ে আসছি। বলেই ভাইয়া চলে যায়। তিনি যেতে ইরা আমার রুমে ঢুকে আমার পাশে বসে কিছু বলছে, কিন্তু সেই দিকে আমার কোনো খেয়াল নেই। আমার মাথায় শুধু একটা কথা ঘুরপাক খাচ্ছে, কিভাবে সম্ভব? আমার স্পষ্ট মনে আছে আমি বৃষ্টিতে ভেজার পর থেকে আমি জ্ঞান হারানোর আগ পর্যন্ত সবকিছু আমার এখনো মনে আছে। সেই কালো রঙের স্যুট আর মাস্ক পরা লোকটাকে, তার দেওয়া জ্যাকেটটা যেটা আমি পরেছিলাম, তা থেকে তীব্র একটা মিষ্টি ঘ্রাণ ছিল, যা এখনো আমার শরীর থেকে পাচ্ছি। আর সেই চোখ দুটো আমার বড্ড চেনা মনে হচ্ছে। আর সেই লোকটা, প্রিয়, কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস? এরার কথায় আমার ভাবনার ব্যাঘাত ঘটে। শ্রেয়া, হুম হুম বল, কি বলবি? শ্রেয়ার কথা ইরা বেশ অবাক হয়ে বলে ওঠে, ইরা, কি যাতা বলছিস? এতক্ষণ এত কথা বললাম, তুই কিছু শুনিসনি? শ্রেয়া, না, বল কি বলছিলি? ইরা, তুই ঠিক আছিস তো, নাকি আমার উপর রেগে আছিস? শ্রেয়া, থাম প্লিজ, আমার ভালো লাগছে না।
আমি একটু ঘুমাবো, যা তুই। ইরা, কিন্তু ইরাকে এক প্রকার জোর করে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। নিজেকে কেমন পাগলের মতো লাগছে। আলমারির দিকে এগিয়ে গিয়ে তা খুলে কিছুক্ষণ খোঁজার পরে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছি। বক্সটার ভিতরে মানুষের হৃৎপিণ্ড আকৃতির লাল রঙের একটা নেকলেস। এটা নাকি আমার দাদা আমার জন্য রেখে গেছেন। আর এই সেই লকেট যেটা আমি অগন্তকের গলায় দেখেছিলাম যখন সে আমাকে কোলে তুলেছিল। লকেটটা স্পর্শ করতেই বাহির থেকে তীব্র গতিতে বাতাস এসে আমাকে ধাক্কা দেয়, যার ফলে আমার তীব্র আঘাত পাই। আচমকা এমন হওয়ায় তাল সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। রাতের অন্ধকার আকাশে মেঘের আড়ালে লুকিয়ে আছে এক ফালি চাঁদ। সে অন্ধকার ঘিরে রয়েছে চৌধুরী বাড়ির চারিপাশ। গাছ ছমছমে একটি ভাব, বাহিরে তীব্র হিমেল হাওয়া বইছে। ঠান্ডা একটি পরিবেশ, বাতাসে ফ্রেয়ার বারান্দার পর্দাগুলো উঠছে। রুমের সব কিছু এলোমেলো হয়ে আছে। তখনই রুমে প্রবেশ করে এক অগান্তক। তার গাঢ় নীলাভ চোখগুলো থেকে যেন আগুন ঝরছে। ধীরে ধীরে রুমে প্রবেশ করতে নজর পড়ে ফ্লোরে পড়ে থাকা অষ্টাদশীর উপর। নিচে পড়ে থাকা লকেটটি দেখে কিছু একটা ভেবে বাঁকা হেসে ওঠে সে। তারপরে ধীরে ধীরে অগ্রসর হয় ফ্লোরে পড়ে থাকা অষ্টাদশীর দিকে। হাঁটু ভাঁজ করে বসে তার মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরাতে অষ্টাদশীর মায়াবী মুখশ্রীর দিকে তার দৃষ্টি থমকে যায়। সরু নাক, উজ্জ্বল ফর্সা গায়ের রং, তীব্র জোরে মুখশ্রী মলিন হয়ে আছে। ঠোঁটগুলো ফ্যাকাশে হয়ে আছে। মায়াবী চেহারায় ফ্যাকাশে ঠোঁটজোড়া বড্ড বেমানান লাগছে তার কাছে। ফ্যাকাশে ঠোঁটের মধ্যে গাঢ় লালচে তিলটার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে অগান্তক। সে বুঝতে পারে না কি এমন আছে এই মেয়ের মধ্যে যা তাকে বারবার আসক্ত করে। অগান্তক, আই নো সুইট হার্ট, আমার কাজকে তুমি সহজ করে দিয়েছ। আমাকে মুক্তি করেছ তোমার পবিত্র অনুভূতি দ্বারা। নিজের বিপদ নিজে ডেকে এনেছ তুমি। আশিক জিনের কথা শুনেছ, কিন্তু তাদের ভালোবাসা ভয়ানক পরিণতি দেখনি। ইউ নো সুইট হার্ট, আমি কখনো তোমাকে ভালোবাসি তা প্রকাশ করব না। তাই বলে এটা ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এই ফারিস ইভান ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। সুইট হার্ট, তোমাকে না পেলে সারা পৃথিবী রক্তে ভাসিয়ে দিব। কারণ আমার তোমাকে চাই, আর আমার তোমাকেই লাগবে। তোমাকে পেতে হলে যদি পড়তে হয় আমি পড়ব। যদি আগুন হতে হয় তাহলে সেই আগুনে পড়ে ছারখার হব। তারপর তোমার আশেপাশে কারো ছায়াও আসতে দিব না। আই প্রমিস সুইট হার্ট। তোমার এই তীব্র অনুভূতি আমাকে তোমার উপর আসক্ত করেছে। আই লাইক ইউ সুইট হার্ট, বাট আমার প্রতিশোধ একমাত্র গুটি হচ্ছে তুমি। বাট ট্রাস্ট মি, তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। বলে বাঁকা হেসে ওঠে। অগন্তকের চোখ জ্বলে ওঠে এক গভীর রহস্যে। প্যাথন প্যালেস। প্যাথন প্যালেসের রোজ গার্ডেনে জিন জাতির সকলের উপস্থিত হয়েছে। তাদের সকলের সামনে মাথা নত করে বসে আছে এক যুবক। তাকে শাস্তি দেওয়া হবে। তার অপরাধ একটাই, সে জিন হয়ে মানুষকে ভালোবেসে বিয়ে করে ফেলেছে, যা এই অ্যাথেন্স রাজ্যে নিষিদ্ধ। কোনো সাধারণ জিন হয়ে তাদের জাতি ব্যতীত অন্য কোনো জাতিকে বিয়ে করা সম্পূর্ণ নিষেধ। এর পরিণতি মৃত্যুদণ্ড। সেই জিনটি বারবার কিং রিচার্ড ক্যারেসকে অনুরোধ করছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু তার আকুতি ভরা অনুরোধ রিচার্ড ক্যারেসের হৃদয় স্পর্শ করতে পারেনি। রিচার্ড ক্যারেসের আদেশে কিছুক্ষণের মধ্যে তার গর্দান নেওয়া হবে। তীব্র যন্ত্রণায় তার শরীরটা গলাকাটা মুরগির মতো লাফিয়ে মুহূর্তে নিস্তেজ হয়ে যায়। রিচার্ড ক্যারেসের আদেশে গার্ডসরা তার নিথর শরীরটা সমুদ্রে ফেলে দেয় মাছের খাবার হিসেবে। কিং রিচার্ড ক্যারেসের প্যান্থর প্যালেসের ভিতরে ঢুকতেই তার স্ত্রী আলিসা ক্যাসের হন্তদন্ত হয়ে তার কাছে এগিয়ে আসে। তাকে এমন হাঁপাতে দেখে রিচার্ড ক্যারেস বলে ওঠে, রিচার্ড ক্যারেস, কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? আলিসা ক্যারেস, নাতাশাকে খুঁজে পাচ্ছি না।
পুরো প্রাসাদে কোথাও নেই সে। আলিসা ক্যারেসের কথা শুনে কিং রিচার্ড ক্যারেস রাগান্বিত সুরে বলে ওঠে, কি হচ্ছে কি? ছেলেমেয়েরা কি পাগল হয়ে গিয়েছে? ওরা কি জানে না এর পরিণতি কতটা ভয়ানক? গভীর রাতের ব্যস্ত শহর, আকাশ জুড়ে কালচে মেঘের আবরণ, মাঝে মাঝে দু একটা তারা দেখা যাচ্ছে। নিশতি রাত, চারপাশে ঘন অন্ধকার নেমেছে, যেন চাঁদও ভয়ে মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। ঝিঝি পোকার একটানা কান্না আর দূরে কোথাও শিয়ালের হাহাকার মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কানের ভেতর ঢুকে গা শিউরে তোলে। সাধারণের তুলনায় বেশ অন্ধকার নিস্তব্ধতা বিরাজমান ব্যস্ত শহরের অলিগলিতে। সেই নিস্তব্ধ রাস্তা দিয়ে প্রবেশ করে এক কালো রঙের বিলাসবহুল রোলস রয়েস গাড়ি। তার মধ্যে খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে একজন সুদর্শন পুরুষ। তখনই তার ফোন বেজে ওঠে। তার রিসিভ করতে অপর প্রান্তে ব্যক্তির কথা শুনে বাঁকা হেসে উঠে বলে, গুড, কাল সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখো, ভালো মতো খাবার খাওয়াও, টেস্ট ভালো হওয়া চাই। সেই বিলাসবহুল গাড়িটি রাজকীয় চৌধুরী বাড়ির সামনে আসতেই দারোয়ান এসে গেট খুলে দেয়। গেটের পাশের দেওয়ালে নেম প্লেট বড় বড় অক্ষরে লেখা চৌধুরী নিবাস। গাড়ি পার্ক করে তার ভিতর থেকে নেমে আসে একজন লম্বা গম্ভীর সুদর্শন পুরুষ। তার পরনে থাকা সাদা শার্টের লেগে আছে ছুপ ছুপ রক্ত। গাড়ি থেকে নেমে চৌধুরী বাড়ির সদর দরজা দিয়ে বাসায় ঢুকে যায়। চৌধুরী নিবাস। চৌধুরী পরিবারের সকল সদস্য খাবার টেবিলে উপস্থিত। মাঝ বরাবর বড় চেয়ারে বসে আছেন চৌধুরী বাড়ির বড় কর্তা ফারেস চৌধুরী। তার ডান পাশে বসে আছেন মেজো কর্তা আমজাদ চৌধুরী। তার বিপরীতে বসে আছেন ছোট কর্তা ইসহাক চৌধুরী। তিন ভাই একসঙ্গে রাজনৈতিক দলের নেতা। আমজাদ চৌধুরী হচ্ছেন এই এলাকার চেয়ারম্যান। মোহাম্মদপুরে তাদের নিজস্ব একটি পার্টি অফিস আছে, আর রাজশাহীতে আরেকটি। তিন ভাই রাজনৈতিক কাজে শহরে বাইরে ছিলেন। রাদীপ হচ্ছেন ছাত্রলীগের নেতা। ইন্টার ফাইনাল পরীক্ষার পর থেকে সে রাজনীতিতে জড়িয়ে পড়ে। আর জেফিল হচ্ছে সবার বড়। 7 বছর আগে সে স্কলারশিপ পেয়ে পাড়ি জমায় ইউকেতে। তারপর 3 বছর ধরে কারোর সঙ্গে যোগাযোগ না করে 7 বছর পর দেশে ফিরে আসে। এরপরে গল্প আপনাদের জানা। তিন ভাই বসে রাজনৈতিক কাজ নিয়ে কথা বলছেন, আর বাড়ির গৃহিণীরা একে একে খাবার পরিবেশন করছেন। তখনই কলিং বেল বেজে ওঠে। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ঘরে প্রবেশ করে। আদিবা চৌধুরী। জেফিল বাবা, এত দেরি করে আসলি যে? আদিবার কথা শুনে ফারাজ চৌধুরীর সামনে জেফিলের দিকে নজর দেন। জেফিল টেবিলের সামনে দাঁড়িয়ে সযত্নে হেসে বলে, চাচ্চু, কখন এসেছ? ইসহাক চৌধুরী। এই তো দুপুরে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে এসো, একসাথে ডিনার করব। কত বছর পর দেখা। জেফিল, আসছি বলে উপরে চলে যায়। তার চলে যেতে আমজাদ চৌধুরী বলে ওঠেন, ভাইজান, জেফিল দেশে এসেছে অনেক বছর পরে, এবার তাকে ফিরতে দিও না। বিসিএস ও শেষ। তার কথায় সায় দিয়ে ইসহাক চৌধুরী বলেন, ঠিকই বলেছেন ভাইজান, বয়সও কম হলো না, 26 পার করেছে 2 বছর আগে। সে নিজে বলেছিল তার আগে কাউকে বিয়ে দেবে না। তার এই একরোখা কথার জন্যই ফ্রেয়া মামুনির বিয়ে ক্যান্সেল হয়েছে সেই দিন। 2 ভাইয়ের কথা শুনে ফারাজ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বলেন, তা নিয়ে আমিও ভাবছি, কিন্তু আমার মনে হয় সে এখন বিয়েতে রাজি হবে না। তারপরও বলে দেখি। অন্যদিকে জেফিল সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে ঢুকতে গিয়েও ঢুকে না। কি মনে করে সে ফ্রেয়ার রুমে প্রবেশ করে। রুমে ঢুকতেই দেখে ফ্রেয়া গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে বেরিয়ে যায়। খাবার টেবিলে সবাই খেতে ব্যস্ত। তখন জেফিল চেয়ার টেনে রাদিফের পাশে বসে। টেবিলে বসতেই আদিবা চৌধুরী তাকে খাবার বেড়ে দেন। কিছুক্ষণ পর খাবার খেতে খেতে ফারাজ চৌধুরী জেফিলের উদ্দেশ্যে বলেন, জেফিল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ছেলের সম্মতি পেয়ে তিনি গলা ছেড়ে বলেন, দেশে ফিরেছ অনেক দিন হলো, সামনে নির্বাচন, তাই বাসায় ছিলাম না।
তোমার সঙ্গে তেমন কথা বলতেও পারিনি। দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। বয়স বেড়েছে আমার, তোমারও বিয়ের বয়স হয়েছে। জেফিল খাবার থামিয়ে শান্তভাবে বলে, এত ঘুরিয়ে না বলে সরাসরি বলো কি বলতে চাও। ফারাজ চৌধুরী, আমি চাই তুমি কিছুদিন আমার পার্টি অফিসে জয়েন করো, আমার নির্বাচন পর্যন্ত। তারপর তোমাকে বিয়ে দিতে চাই। ঘরে দুটো মেয়ে বড় হয়েছে, ইন্টার ফাইনাল দিবে। তোমার বিয়ে হলে ওদের কথাও চিন্তা করতে পারবো। শেষের কথা শুনে ইরার কাশি উঠে যায়। আফরিন চৌধুরী তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলেন, আহ, মন কোথায় থাকে তোর। ইরা নিজেকে সামলে নেয়। জেফিল কঠিন নজরে রাদিফের দিকে তাকায়। দেখে সে আগে অসহায় ফেস করে তাকিয়ে আছে। জেফিলের চোখের ইশারা বুঝে রাদীপ শুকনো ঢুক গিলে। কারণ রাদীপকে সে দায়িত্ব দিয়েছে যেন বাসার সব খবর রাখে। জেফিল, অফিসে জয়েন করার ইচ্ছে আমার নেই। রাজনৈতিক কাজে আমি জড়াতে চাই না। কাল থেকে আমি এক ভার্সিটিতে জয়েন করব, আর বিয়ে সেটা আমি ভেবে বলবো। বলে চেয়ার ছেড়ে উঠে চলে যায়। সকাল 10টা। সূর্য উদয় মানে এক নতুন জীবনের স্পর্শ। পূর্ব আকাশে লাল আভা ছড়িয়ে ধীরে ধীরে উঠে আসে আগুন রঙা এক গোলক, যা অন্ধকার সরিয়ে আলোয় ভরিয়ে দেয় পৃথিবীকে। পাখির ডাকে ঘুম ভাঙে, আর বাতাসে মিশে যায় নির্মল সতেজতা। পর্দার ফাঁক গলে এক ফালি রোদ এসে ফ্রেয়ার মুখে পড়েছে। বিরক্তি নিয়ে চোখ মেলে তাকায়। কিছুক্ষণ স্থির হয়ে শুয়ে থাকতে থাকতে গত রাতের কথা মনে পড়ে যায়। লাফ দিয়ে উঠে বসে। আশেপাশে তাকিয়ে দেখে সব জিনিস গোছানো, কিন্তু কথা হচ্ছে সে খাটে এলো কিভাবে। মাথায় তীব্র আঘাতে ব্যথা অনুভব করছে। তার মনে হচ্ছে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। দ্রুত দরজা খুলে দেখে দরজা আগে থেকেই খোলা। মনটা বিভ্রান্ত হয়ে যায়। নিজেকে পাগল পাগল লাগছে। নিচে নামতে দেখে রাদীপ ভাই ফোনে চ্যাট করছে, আর পাশে সোফায় জেফিল ভাই ফোনে মনোযোগ দিয়ে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়েও না দেখার ভান করছে। দ্রুত মাকে জিজ্ঞেস করলাম, আমার রুমে রাতে কে ঢুকেছিল মা? আমার কথা শুনে জেফিল ভাই আর চোখে তাকায়, কিন্তু মায়ের কথায় আমি যেন 440 ভোল্টের শক খেলাম। ইয়াল্লাহ, কি হচ্ছে আমার সাথে? কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। এগিয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে আমি হতবাক হয়ে যাই। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বেগুনি কালারের গাউন পরা, মাথার চুলে কালার করা, মুখে মুচকি হাসি, হাতে ল্যাগেজ। এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। ফ্রেয়া, রাইট? তার কথা শুনে ভাবনা থেকে বেরিয়ে এলাম। অকপটে বলে উঠলাম, জি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমার কথা উত্তর না দিয়ে মেয়েটি বলল, এটা কি জেফিলের বাসা না? আমাকে কিছু বলতে না দিয়ে মেয়েটি পাশ কাটিয়ে ভিতরে ঢুকে যায়। আমিও তার পিছু পিছু যেতে আমার পা থেমে যায়, সাথে নিঃশ্বাস। আমার চোখের সামনে জেফিল ভাইকে সে জড়িয়ে ধরেছে, কিন্তু জেফিল ভাই তাকে জড়িয়ে ধরেনি। মনে হচ্ছে তিনিও তাকে এখানে আশা করেননি। এই দৃশ্য দেখে আমার হৃদস্পন্দন থেমে যায়। পুরো শরীর কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তি নেই। ছলছল নয়নে তাকিয়ে রইলাম তাদের দিকে। আপনাকে পেয়ে ভেবেছিলাম হয়তো আর কষ্ট পাবো না, কিন্তু আপনি বুঝিয়ে দিলেন ভালোবাসা সুন্দর, কিন্তু সবার জন্য না। সৌন্দর্যে আটকে গেলে মানুষ ক্ষণিকের জন্য থমকে যায়, আর আপনি আমার সেই ক্ষণিকের আবেগ নন জেফিল ভাই। আপনি আমার অষ্টাদশী হৃদয়ের ঝড় তোলা প্রথম প্রণয় পুরুষ। আমার এই ছোট হৃদয়ে আপনি নামক প্রেমাসক্তি খুব বাজেভাবে আসক্ত করেছেন মনে মনে। এই জন্যে আপনি এত বছর বিদেশ ছিলেন জেফিল ভাই। এই ছিল আপনার মনে। কাঙ্ক্ষিত মানুষটিকে এইভাবে এখানে মোটেও আশা করেনি জেফিল। তাকে ছাড়াতে চেয়েও পারছে না। মেয়েটি শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছাড়লেই হারিয়ে ফেলবে। অস্ফুটের মেয়েটি বলে ওঠে, ফারিস, আই মিস ইউ সো মাচ।